গল্পের শুরুতেই আমরা দেখি দেশের প্রধান বিচারপতির টেবিলে একটি রহস্যময় চিঠি এসে পৌঁছায়। খামের ভেতর থেকে একটি কার্ড বেরিয়ে আসে, যাতে লাল রঙে আঁকা একটি ড্রাগনের ছবি আর নিচে লেখা দ্য রেড ড্রাগন ইজ ব্যাক। এই একটি লাইন পরেই প্রধান বিচারপতির মতো একজন ক্ষমতাধর মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তার চোখে দেখা যায় স্পষ্ট ভয়। কে এই রেড ড্রাগন, যার ফিরে আসার খবরে দেশের আইন ব্যবস্থার শীর্ষ কাঁপুনি ধরে যায়? এই প্রশ্নের উত্তর মেলার আগেই দৃশ্যপট বদলে যায়। আমরা দেখি সেই রেড ড্রাগন, যার আসল নাম একে, পুলিশের সদর দপ্তরের এসে আত্মসমর্পণ করেছে। তার চোখে মুখে কোনো ভয় বা অনুশোচনা নেই, বরং আছে এক অদ্ভুত স্থিরতা। আদালত তার পুরনো কৃতকর্মের জন্য তাকে 18 বছরের কারাদণ্ড দেয়। যখন পুলিশ একে জেলে নিয়ে যাচ্ছিল, রাস্তার দুপাশে দাঁড়ানো হাজারো মানুষ ভয়ে থরথর করে কাঁপছিল। তাদের চোখে ছিল সম্ভ্রম এবং আতঙ্ক। এ থেকেই বোঝা যায় একে কোনো সাধারণ অপরাধী ছিল না, সে ছিল অপরাধ জগতের এক ছত্র সম্রাট। কাহিনী এক লাফে 18 বছর এগিয়ে যায়। স্পেনের এক সুন্দর শহরে আমাদের পরিচয় হয় রামিয়ার সাথে। সে একের স্ত্রী। তার সাথে থাকে তাদের 18 বছরের ছেলে বিহান। বিহান তার বাবাকে কখনো দেখেনি। ছোটবেলা থেকে সে জেনে এসেছে তার বাবা বিদেশে অনেক বড় ব্যবসা করে এবং ব্যস্ততার কারণে দেশে আসতে পারে না। কিন্তু বিহানের মনে সবসময় তার বাবাকে নিয়ে এক তীব্র কৌতূহল কাজ করে। সে বারবার তার মায়ের কাছে বাবার কথা জানতে চায়। এই ছোট্ট পরিবারটি নিজেদের মতো করে জীবন কাটাচ্ছিল, কিন্তু তারা জানতো না যে খুব শীঘ্রই তাদের জীবনে এক বিশাল ঝড় আসতে চলেছে। অন্যদিকে মুম্বাই সেন্ট্রাল জেলে, যেখানে একে তার সাজার সময় কাটাচ্ছে, এক কয়েদি জেল থেকে পালানোর পরিকল্পনা করে। সে জেলের প্রায় সব গার্ডকে টাকা দিয়ে কিনে ফেলে এবং রাতের অন্ধকারে পালানোর জন্য প্রস্তুত হয়। যখন সে তার সেলের দরজা খুলে অন্যান্য কয়েদিদের নিয়ে পালাতে যায়, ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ায় একে। প্রথমে সে শান্তভাবে সবাইকে নিজেদের সেলে ফিরে যেতে বলে, কিন্তু কয়েদিরা যখন তার কথা শোনে না, তখন একের আসল রূপ বেরিয়ে আসে। খালি হাতে সে একাই একদল সশস্ত্র কয়েদিকে মুহূর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে দেয়। তার মারের ধরনে ছিল এক শিল্প, এক ভয়ঙ্কর নৃশংসতা। ভয়ে বাকি কয়েদিরা যার যার ছেলে ফিরে যায়। পালানোর পরিকল্পনাকারী কয়েদিটি অবাক হয়ে তার সেলমেটকে জিজ্ঞাসা করে, সবাইকে তো টাকা দিয়েছিলাম, ইনি আবার কোন পুলিশ? সেলমেট হেসে উত্তর দেয়, ও কোনো পুলিশ নয়, ও আমাদের সবার বাবা, এই জেলের আসল রাজা। এই ঘটনাটি বুঝিয়ে দেয় 18 বছর জেলে থেকেও একের ক্ষমতাও ও প্রভাব এক বিন্দুও কমেনি। স্পেনে বিহানের জীবনে প্রেম আসে। তার প্রেমিকা নিত্যা বারবার তার বাবার সম্পর্কে জানতে চায়, কিন্তু বিহান কোনো উত্তর দিতে পারে না। বাবার অনুপস্থিতি তাকে ভীষণ কষ্ট দেয়। একদিন সে ভিডিও কলে তার বাবার সাথে কথা বলে। আসলে সেই নাম্বারটি ছিল জেলের জেলারের। জেলার একের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের কথা বলার ব্যবস্থা করে দেন। বিহান কান্নাজড়িত কণ্ঠে বলে, আর কয়েকদিন পরই আমার 18তম জন্মদিন। সেদিনও যদি তুমি না আসো, তাহলে আর কখনো আমাকে নিজের ছেলে বলে পরিচয় দিও না। ছেলের এই কথা একের বুকে তীরের মতো বিঁধে যায়। তার জেল থেকে মুক্তি পেতে তখনও 3 মাস বাকি। সে জেলারকে সব খুলে বলে। জেলার অনেক ঝুঁকি নিয়ে বিশেষ ক্ষমতা বলে একের মুক্তির ব্যবস্থা করে দেন। পরদিনই একে জেল থেকে মুক্তি পায়। এই খবর আন্ডারওয়ার্ল্ডে ছড়িয়ে পড়তে এক মুহূর্ত সময় লাগে না। সবাই ভাবতে শুরু করে রেড ড্রাগন আবার ফিরে এসেছে তার সাম্রাজ্য দখল করতে। জেল থেকে বেরিয়েই একের সাথে দেখা করতে আসে রামিয়া। 18 বছরের বিচ্ছেদ তাদের মধ্যে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি করে। আসলে রামিয়ার কথাতেই একে সেদিন আত্মসমর্পণ করেছিল। যেদিন বিহানের জন্ম হয়, রামিয়া একে সাফ জানিয়ে দিয়েছিল, যেদিন তুমি এই অপরাধ জগৎ ছেড়ে ভালো মানুষ হয়ে ফিরবে, সেদিনই তুমি আমার ছেলের বাবা হিসেবে পরিচয় পাবে। এই একটি কথার জন্যই একে 18টা বছর জেলে কাটিয়েছে। দুজনে যখন স্পেন যাওয়ার জন্য এয়ারপোর্টের দিকে রওনা হয়, তখনই তাদের উপর অতর্কিত হামলা হয়।
এই ঘটনায় রামিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং রেগে গিয়ে একে বলে, যে কারণে আমি এতদিন বিহানকে তোমার থেকে দূরে রেখেছি সেই বিপদ তো এখনও তোমার পিছু ছাড়েনি। তুমি আগে তোমার এই অতীতকে পুরোপুরি শেষ করে তারপর আমাদের কাছে এসো, নয়তো আর কখনো ফেরার চেষ্টা করো না। এই কথা শুনে একের ভেতর প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। একে তার পুরনো আস্তানায় ফিরে গিয়ে সেখানকার গ্যাং লিডারদের শেষবারের মতো হুঁশিয়ারি দেয় যে সে বা তার পরিবারকে বিরক্ত করলে তার ফল হবে মৃত্যু। ঠিক তখনই তার ফোনে রামিয়ার কল আসে। ফোনের ওপার থেকে ভেসে আসে এক মর্মান্তিক খবর, তাদের ছেলে বিহানকে কেউ অপহরণ করেছে। রামিয়া কাঁদতে কাঁদতে বলে, তোমার মুক্তির খবর পেয়েই কেউ তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের ছেলেকে টার্গেট করেছে। এই কথা শুনে একের মাথা খারাপ হয়ে যায়। সে সেখানকার গুন্ডাদের পশুর মতো মারতে শুরু করে এবং জানতে চায় কে তার ছেলেকে অপহরণ করেছে। কিন্তু পরে সে জানতে পারে এই কাজ ভারতের কোনো গ্যাং করেছে স্পেনের কোনো লোকাল গ্যাং। এক মুহূর্ত দেরি না করে একে স্পেনের উদ্দেশ্যে রওনা দেয়। একে স্পেনে পৌঁছানোর আগেই বিহানকে খুঁজে পাওয়া যায়, কিন্তু এক নতুন বিপদের রূপে। পুলিশ বিহানকে 5 কেজি কোকেন সহ গ্রেপ্তার করে। আদালতে সব প্রমাণ বিহানের বিরুদ্ধে যায়। রামিয়া পুরোপুরি ভেঙে পড়ে এবং এর জন্য একেকেই দায়ী করতে থাকে। তার ধারণা একের জন্যই আজ তার ছেলের এই অবস্থা। একে জেলে গিয়ে বিহানের সাথে দেখা করে। বিহান কাঁদতে কাঁদতে জানায় সেদিন সে তার প্রেমিকা নিত্যাকে নিয়ে লং ড্রাইভে গিয়েছিল। হঠাৎ একদল বাইকার গ্যাং তাদের উপর হামলা করে, নিত্যাকে মাথায় গুলি করে মেরে ফেলে এবং তাকে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফেরার পর সে নিজেকে পুলিশের গাড়িতে আবিষ্কার করে। তার ছাদে কি হয়েছে সে কিছুই জানে না। ছেলের চোখে নির্দোষিতা দেখে একে প্রতিজ্ঞা করে যে কোনো মূল্যে সে তাকে বাঁচাবে। একে তদন্ত শুরু করে। বিহানের দেওয়া তথ্য অনুযায়ী সে সেই রেস্টুরেন্টে যায় যেখানে বিহান তার নিত্যাকে কিছু লোক বিরক্ত করেছিল। রেস্টুরেন্টের মালিক প্রথমে ভয় পেয়ে কিছু বলতে না চাইলেও একের উত্তম মাধ্যম দেওয়ার পর সে মুখ খোলে। সে জানায় লোকগুলো ছিল স্পেনের ভয়ঙ্কর ম্যাথিউস গ্যাংয়ের সদস্য এবং তাদের কথাতেই সে সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিয়েছিল। একে ম্যাথিউস গ্যাংয়ের আস্তানায় হানা দেয় এবং তাদের লিডারকে ধরে জানতে পারে যে তারা এই কাজ করেছে আরও ভয়ঙ্কর এক গ্যাং, ডার্ক উলফের নির্দেশে। ডার্ক উলফের নেতৃত্বে আছে বাবেল নামের এক প্রভাবশালী ক্রিমিনাল, যার একটি গোপন ব্যাংক আছে যেখানে স্পেনের সমস্ত কালো টাকা রাখা হয়। এই ব্যাংকের দায়িত্বে আছে বাবেলের ডান হাত বিগ ড্যাডি এবং ডার্ক উলফের লিডার জনি। একে যখন ডার্ক উলফের পেছনে লাগে তখন স্পেনের অপরাধ জগতে আলোড়ন সৃষ্টি হয়। বাবেল একে মারার জন্য বাউন্টি ঘোষণা করে। স্পেনের এক বড় গ্যাং লিডার সাইমন সে কাজ নেয়, কিন্তু একের পরিচয় জানার পর সে ভয় পেয়ে পিছিয়ে যায়। সাইমন জনিকে জানায়, তুমি যাকে লোকাল গ্যাংস্টার ভাবছিস সে আসলে একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার। সে এই একে কোরিয়ার টপ হিউম্যান ডং লির সাথে কাজ করেছে। সে জন উইকে এক মিশনে সাহায্য করেছিল, এমনকি মানি হাইস্টের প্রফেসরের সাথে মিলে সে এক বিশাল ব্যাংক ডাকাতি করেছে। পুরো বিশ্বে অপরাধীরা তাকে রেড ড্রাগন নামে চেনে। ওর থেকে দূরে থাক, না হলে তোর চিহ্নও খুঁজে পাওয়া যাবে না। কাহিনী যত এগোতে থাকে ততই একের উপর এক সত্য উন্মোচিত হতে থাকে। একে জানতে পারে যে জনি একা নয়, তার এক যমজ ভাই আছে নাম জ্যামি। আর এই পুরো ষড়যন্ত্রের পিছনে আসল কারণ ছিল একের উপর প্রতিশোধ নয়, বরং তার স্ত্রী রামিয়ার উপর প্রতিশোধ নেওয়া। রামিয়া তার দূতাবাসের ক্ষমতার মাধ্যমে একবার জ্যামিকে মাদক মামলায় জেলে পাঠিয়েছিল। সেই অপমানের বদলা নিতেই জ্যামি ও জনি মিলে রামিয়ার ছেলে বিহানকে একই কেসে ফাঁসিয়ে দিয়েছে। আর এই ষড়যন্ত্রের সবচেয়ে বড় অংশীদার ছিল বিহানের প্রেমিকা নিত্যা, যে আসলে ছিল জ্যামির গার্লফ্রেন্ড। এই সত্য জানার পর একে হতবাক হয়ে যায়, কিন্তু সে রামিয়াকে কিছুই বলে না, কারণ সে তার স্ত্রীকে আর কষ্ট দিতে চায় না। অন্যদিকে জনি ও জ্যামি একে একটি ফাঁদে ফেলে। তারা একই সাথে রামিয়া এবং জেলে থাকা বিহানের উপর হামলার পরিকল্পনা করে।
এবং একে ফোন করে বলে ছেলেকে বাঁচাবি নাকি বউকে। কিন্তু একের পুরনো এক সহকর্মী প্রিয়া রামিয়াকে বাঁচিয়ে নেয়। তখন একে তার পুরো শক্তি দিয়ে জনি ও জ্যামির পরিকল্পনা নষ্ট করে দেয় এবং নিত্যা সহ তাদের দুজনকে ধরে ফেলে। নিত্যা ও জেমিকে সাক্ষী হিসেবে আদালতে পেশ করার মাধ্যমেই বিহান নির্দোষ প্রমাণিত হয় এবং মুক্তি পায়। অবশেষে বিহানের জন্মদিনে পরিবারটি একত্রিত হয়, কিন্তু গল্প এখানে শেষ হয় না। জনি ও জেমিকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছিল তখন তারা তাদের লোকদের সাহায্যে পালিয়ে যায়, কিন্তু পালানোর পথেই তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায় এক কালো ছায়া, রেড ড্রাগন। কালো পোশাকে, মুখে ড্রাগনের মাস্ক পরে একে তাদের সামনে এসে দাঁড়ায়। তার শেষ সংলাপ ছিল, আমার ছেলেকে বাঁচানোর জন্য তোমাদের পুলিশের হাতে দিয়েছিলাম, সেটা ছিল আইনের বিচার, আর এখন হবে আমার প্রতিশোধ। এই বলে সে মেশিন গান দিয়ে তাদের গাড়িটি উড়িয়ে দেয় এবং নিজের হাতেই তার পরিবারের উপর আসা বিপদের চূড়ান্ত সমাপ্তি ঘটায়। তো বন্ধুরা, এই ছিল গুড ব্যাড অগলি টান টান উত্তেজনায় ভরা গল্প। একজন বাবার তার পরিবারের জন্য সবকিছু বাজি রাখার এই কাহিনী আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো সিনেমার গল্প নিয়ে।